নায়িকাবিহীন ছায়াছবিতেও যে বাংলা ইন্ডাস্ট্রি কাঁপানো যায় তা প্রথম প্রমাণ করলেন তিনি। 1921 সালের 2রা মে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন এক বিখ্যাত বাঙালি সাহিত্যিক পরিবারে। জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্রকার তিনি, যার সিনেমার হাতেখড়ি হয় পথের পাঁচালী দিয়ে। এই ছবিটা 11টা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছিল। প্রাপকের নাম প্রায় সকলেরই জানা। না, এতক্ষণে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আমরা কাকে নিয়ে বা কার কথা আলোচনা করছি। ঠিক ধরেছেন, এখনকার বিষয় সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় বললে অনেকেই সত্যজিৎ রায়ের কথা বললে অনেক সিনেমার কথাই বলতে হয়। একজন ভারতীয় চলচ্চিত্রকার যিনি ভারতীয় পটভূমিকায় ছবি তৈরি করেছেন, যিনি বিশ্বাস করেছেন যে তার ছবির দর্শক মূলত বাঙালি। তিনি এমন সঙ্গীত সৃষ্টি করেছেন যা একেবারে ভারতীয় আবহ সঙ্গীতের ধারার বিপরীত মেরুতে অবস্থান করছে। এই প্রয়োগ হয়ে উঠেছে সম্পূর্ণ স্বতন্ত্র একটা প্রয়োগ। অথচ সেই নিজস্বতাতেই বাঙালি যখন তার হৃদয় সংলগ্নতা খুঁজে পাচ্ছে, তখন বুঝতে হবে ব্যাপারটা নির্মাণগত শিল্প হিসেবে কতটা নিখুঁত। দাদু উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা একটা রূপকথার গল্প গুপি গাইন বাঘা বাইনি, আর তার নিজের লেখা গল্প হীরক রাজার দেশে। আমরা এই পর্বে তাঁর পরিচালিত এই দুটি সিনেমা এবং ঘটনাক্রমের সঙ্গে নাচ গানের সংযোগে একটা আলেখ্য তৈরির চেষ্টা করেছি। সেই ধারায় আলেখ্যটির নামকরণ করা হয়েছে সত্যজিৎ স্মরণে। পাঠে থাকবো আমি সুজয় নীল, গুপির চরিত্রে তথাগত দে, বাঘার চরিত্রে সজল মালিক, গানে সঞ্জিত বাগ, ড্রামসে সুজিত ভাড়া, দোতারায় বিলাস হালদার, গিটারে কুন্দন মণ্ডল, ঢোলে সুপ্রতীক দাস এবং নৃত্যে অবশ্যই সৃজনীর শিল্পীরা। আমলকি গ্রামের সরল সাদাসিধে ছেলে গোপীনাথ, সে গ্রামের মুরব্বীদের পরামর্শে বেসুরো গলায় রাজামশাইকে গান শোনাতে যায় এবং রাজামশাই তার গান শুনে তারপর প্রচন্ড রেগে গিয়ে তাকে গাধার পিঠে চড়িয়ে গ্রাম থেকে নির্বাসন দেয়। নির্বাসিত গোপী গ্রাম পার হয়ে এসে পৌঁছয় একটা শ্যাঁতা ধরা জলভূমিতে। অন্ধকার জায়গাটা বেজায় ছমছমে, নীরব। এই জনমানব শূন্য নীরব জলাভূমিতে এসে তার আলাপ হয় আর এক নির্বাসিত বাঘার সঙ্গে। এরপর আলাপ ভাবে বদলাতে বিশেষ সময় লাগে না। দুজনের মধ্যে চমকে দেওয়ার মতো মিল। দুজনেরই গান বাজনা বড্ড প্রিয়, কিন্তু সুর এবং তাল দোসর না হওয়ায় দুজনেই গেয়ে বাজিয়ে অন্যদের আনন্দ দিতে পারে না। উল্টেই লোকে তিতি বিরক্ত হয়ে যায়, কিন্তু তাও গাওয়া বাজনা থামায় না। আর সবচেয়ে বড় কথা, দুজনেই বেজান সরল এবং ভালো মানুষ। তাই আলাপ সেরে গুপি বাঘা যখন ক্লান্ত হয়ে একসময় ঘুমিয়ে পড়েছে, তখন তাদের স্বপ্নে এসে চমকে দিলেন ভূতের রাজা। ভূত হলে কি হবে, রাজা মশাই তো। তাই জমকালো বরও দিলেন 3খানা। বর পাওয়ার পর তারা ভাবল যা দেখলো তা সত্যি না মিথ্যে। আচ্ছা, তারা কি কি বর পেল? সত্যি কি বরগুলো কাজ করলো? আর বর প্রাপ্ত নতুন জীবনের এই ধাক্কায় গুপি বাঘায় বা কি করলো? সেই কথাটা গুপি বাঘা বরং মঞ্চে এসে নিজেরাই জানান দিক। ভূতের রাজা দিল, ভূতের রাজা দিল,
ভূত মোটা ভূত আদা ভূত গোটা ভূত আরে হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর আরে হাজার ভূতের রাজার দয়া মোদেরই উপর ভূতের রাজা দিল আরে নাই রে নাই রে আপনার কিছু নাই রে দিনা দিন দিনটা নাই কোমদের চিন্তা বড় ভূত না খাইলে নয় কোনো সুখ আরে তবে খাওয়া যাক ঠান্ডা মিঠে খাওয়া যাক ওরমা কালিয়া পোলাও জলদি লাও 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 বাঘা ও বাঘা দাঁড়াও আর একটু ঘুমাইতে দাও ওই দেখো জুতা জোড়া পড়বা নাকি চলো পড়ি একবার একবার তালি মেরে দেখবা নাকি খাবার দেখো রে দেখো রে নয়ন মেলে জগতের বাহার জগতের বাহার জগতের বাহার জগতের বাহার দিনের আলো
দিনের আলোয় দিনের আলোয় কাটে অন্ধকার, দিনের আলোয় কাটে অন্ধকার। কি বাহার কি বাহার দিনের আলোয় কাটে অন্ধকার। আহা মরি কি বাহার, আহা মরি কি বাহার, কি বাহার কি বাহার, কি বাহার কি বাহার, কি বাহার। দিনের আলোয় কাটে অন্ধকার, দিনের আলোয় কাটে অন্ধকার। বরটর তো পাওয়া হলো, কিন্তু এখানে একটা সমস্যা থেকেই গেল। খাওয়া দাওয়া, গান বাজনা, ঘোরাঘুরি সে সব তো না হয় হলো, কিন্তু মাথা গোঁজার ঠাঁই কই। যখন এই নিয়ে গুপিবাঘারা বেজায় চিন্তিত, ঠিক সেই সময় ওরা এক দাপুটে গায়ককে ডুলিতে করে যেতে দেখে জানতে পারল যে শুন্ডি বলে এক রাজ্যে গানের বাজির আয়োজন করা হয়েছে। সেখানে যে জিতবে রাজামশাই তাকে সভা গায়ক করে নেবেন। গুপিবাঘা মনস্থির করে ফেলে ওখানেই যাবে ওরা। পথে একটা মেলা পড়েছিল, সেইখানে একটা বাঁশি বাজছিল। সেই মেলাতে কত রকমের পোশাক, আলখাল্লা জামা, সুতির জামা বাবু, এছাড়াও কত বিচিত্র রকমের চুলের কায়দার মানুষ। এই সমস্ত পেরিয়ে সেই বাঁশির হাত ধরে জুতো টুতো সামলে শেষমেশ রাজসভায় কত রকমের গাইয়ে আর বাজনা, বিচিত্র আওয়াজ, তাল বাঁধার। গুপিবাঘা সেসব যন্ত্র চেনে না। প্রতিযোগিতা শুরু হলো। বিস্তর কালোয়াতি গলা সাদাসাদি আর শাস্ত্রীয় সঙ্গীতের ধস্তাধস্তি চলল। ততক্ষণে গুপিবাঘা একেবারে বিরক্ত হয়ে গেছে। এমনকি রাজামশাই নিজেও গানের মানে টানে কিছুই বুঝতে পারছেন না। তিনি ঢুলে পড়েছেন ঘুমে। ঠিক সেই সময় গুপিবাঘার সুযোগ এসে পড়ল। বাঘা তার ঢোলে মারল এক চাঁটি, আর রাজামশাই ধর্মর করে উঠতেই একটু সুযোগ না দিয়ে বাঘা ঢোলে বোল তুলল, আর গোপী একটা প্রকাণ্ড টানে গেয়ে উঠল, মহারাজা তোমারে সেলাম 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 সেলাম। মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা বাংলাদেশের থেকে এলাম। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোরা সাদা সিধা মাটির মানুষ, দেশে দেশে যায়। মোদের নিজের ভাষা ভিন্ন, ভাষা জানা নাই। মহারাজা তবে জানায় আছে ভাষায় অন্য, তোমারে শোনায় ধন্য। এসেছি তাহারি জন্য রাজা। মোরা সেই ভাষাতেই করি গান, মোরা সেই ভাষাতেই করি গান। রাজা শুরু করে মনোগান, রাজা শুরু করে মনোগান। সেই ভাষাতেই করি গান, ওরা সেই ভাষাতেই করি গান।
গানে রাজসভা অনাবিল আনন্দে ভরে ওঠে। এমন ধুলোমাখা মিঠো সুরের ছন্দে রাজামশাই আর গম্ভীর মুখে বসে থাকতে পারেন না। অপূর্ব সরল সুরের ছন্দে তিনি নেচে ওঠেন। একই সঙ্গে নেচে ওঠেন শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞরাও। আর ফলস্বরূপ গোপীবাগাকে রাজামশাইয়ের সভাগায়ক হিসেবে নির্বাচিত করা হয়। বেশ চলছিল এভাবে। এমন অবস্থায় হঠাৎই শুন্ডির রাজাকে যুদ্ধে আহ্বান জানায় হাল্লার রাজা। এদিকে ভাইয়ের সঙ্গে যুদ্ধযাত্রায় মত নেই শুন্ডির রাজার। যুদ্ধ শান্তির নয়, অশান্তির বাহক, তাই গোপীবাঘার অমত এতে। তারা শুন্ডির রাজাকে আশ্বস্ত করে। তারপর হাল্লা রাজ্যে রওনা হয় যুদ্ধ থামানোর প্রচেষ্টায়। সেখানে গিয়ে তারা দেখে সারিবদ্ধ আমির ওমরারা দাঁড়িয়ে রয়েছেন। তাদের মধ্যে দিয়ে অদ্ভুত মুখভঙ্গিমা করে রাজা এবং মন্ত্রীরা পায়চারি করছেন। যারা সেই মুহূর্তে রাজদরবারে ছিলেন তারা সকলে নিমন্ত্রিত। তারা কেউ আশা করেনি তাদের এমন নাস্তানাবুদ হতে হবে। এরপর গোপীবাগাকে বন্দী করে রাখা হয় হাল্লা রাজার কারাগারে। এদিকে গোপীবাগার এক পাটি জুতো হারিয়ে যাওয়ায় তারা পালাতেও পারছে না। এদিকে পরদিন সকালেই যুদ্ধ শুরু। কি যে হবে এমন ভাবতে ভাবতে উদাস গোপী গান ধরে। সেই সুর সেঁধে যায় রাজপুরীতে। প্রায় অন্ধকার চারিদিক, সিংহাসন রাজমুকুট শূন্য। রাজা স্বয়ং ভুল উণ্ঠিত, তার কণ্ঠহার খুলে পড়েছে। প্রচন্ড নেশাগ্রস্ত রাজা এবং অন্যান্যরাও। কি আশ্চর্য! অসহায় ভঙ্গিতে সুরের কাছে স্তব্ধ সবাই। জল্লাদের হাসিও যেন কাঁদতে চাইছে। গোপীর গলায় জেগে ওঠে রাজার প্রতি সমবেদনা। সেই সমবেদনায় যেন হয়ে ওঠে পৃথিবীর সকল ক্ষমতাশালীদের সহানুভূতির গান। নিজেদের পাথুরে নিয়মের কারাগারে তারা প্রত্যেকেই বন্দী। কি করলে মুক্তি পাওয়া যায়? কিসেই বা মিলবে শান্তি? গোপী গায়, তেজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, তবে রাজা শান্তি পায়। যুদ্ধ প্রায় বেঁধে গেল আর কি। শিঙা বেজে উঠেছে, দামামাতে পড়েছে কাঠি, সৈন্য সামন্ত রেডি ফর দ্য মার্চ। এমন সময় গোপীবাগা ঢাল বেয়ে নেমে আসে। নিচে শয়ে শয়ে সেনা, উট, অস্ত্রশস্ত্র, দেশের নিশান। বাঘার ঢোলের শব্দে উটের খুর থেমে যায়। তাদের এই শত চেষ্টা যুদ্ধ কি থামাতে পারবে? ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে। কত সেনা হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে। আহারে আহারে আহারে, পেটে খেলে পিঠে সয়, এ তো কবু নিচে নয়। সেনা দেখে লাগে ভয়, লাগে ভয়। আজ পেটা খেয়ে বুঝি মরে মরে। যত ব্যাটা চলেছে
আয় রে বোঝাই হাঁড়ি হাঁড়ি মন্ডা মিঠাই কাঁড়ি কাঁড়ি আয় রে মিহি কানা পুলি পিঠে দিলে বাঁধা মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি আছে দেখো এলো বৃষ্টি 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 যুদ্ধ টুদ্ধ শেষ, তাদের গানই পারলো এমন ভাবে সবাইকে মিলিয়ে দিতে। দেখতে দেখতে 10টা বছর পার। এই 10টা বছরে বদলেছে অনেক কিছুই। সভা গায়ক গুপি বাঘা রাজকন্যাদের বিয়ে করে ঘোরতর সংসারী হয়ে উঠেছে। বয়সের কারণে চুলে ধরেছে পাক। আচ্ছা, এই এতগুলো বছরে গুপি বাঘা রেওয়াজ করতো কে জানে। তার অবশ্য ভূতের রাজার বর পাওয়া। একবার দেখা যাক তারা আর আগের মতো গাইতে পারে কিনা। মোরা দুজনাই রাজার জামাই, মোরা দুজনাই রাজার জামাই, মোরা দুজনাই রাজার জামাই জামাই, মোরা দুজনাই রাজার জামাই জামাই। মোদের আর কোনো কাজ নাই, মোরা মোদের আর কোনো কাজ নাই, কোনো কাজ নাই, মোরা দুজনাই রাজার জামাই জামাই, মোরা দুজনাই রাজার জামাই জামাই। রাজা হয়ে বসার জাঁতাকালে এতদিন তাদের কোথাও বেরোনো হয়নি। এমন অবস্থায় শুন্ডি রাজের কাছে একটা নিমন্ত্রণ পত্র আসে হীরক রাজ্য থেকে। হীরক রাজ্যে বর্ষপূর্তি উৎসব। বয়সের কারণে শুন্ডিরাজ সেখানে যাওয়ার অসম্মতি প্রকাশ করায় নিমন্ত্রণ রক্ষার দায়ভার পড়ে গুপি বাঘা থুরি রাজ জামাইয়ের ওপর। বড় বেশি ক্ষমতাবান এই রাজা। তিনি তার পোষা মন্ত্রীদের কাজে খুশি হয়ে প্রত্যেককে হীরের হার উপহার দেন। সকলে সেখানে শব্দের মিল রেখে কথা বলে। রাজার ইশারায় ওঠা বসা করে। রাজকবি সেখানে শ্রমিকের মন্ত্র, কৃষকের মন্ত্র পড়ে শোনায়। রাজ জ্যোতিষী সর্বক্ষণ হীরকাব্দ গণনার প্রচেষ্টায় থাকেন। রাজ দর্শনে প্রার্থীদের অবস্থাও ততোধিক শোচনীয়। রাজামশাই শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন পাঠশালা বন্ধের। সেই নির্দেশে পাঠশালার পণ্ডিত মশাই অত্যন্ত ক্ষিপ্ত, কিন্তু তার সেই রাগ তো ছাত্রদের উপর দেখিয়ে লাভ নেই। তাই উদয়ন পণ্ডিত শান্ত হয়ে ছাত্রদের উপদেশ দেন যে পাঠশালা একদিন খুলবে। এমন অদ্ভুত এক রাজ্য থেকে চলুন এবার ঘুরে আসি। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার, সোনার ফসল ফলায় যে তার
দুই বেলা জোটে না আহার, হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি যেই দিকেতে চাই দেখে অবাক বনে যাই। আমি অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ও ভাই অর্থ কোনো খুঁজে নাহি পাই রে। ভাই রে ভাই রে, আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে সে সিংহাসনে চড়ে। ও ভাই সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। সোনার ফসল ফলায় যে তার দুই বেলা জোটে না আহার। হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও ভাই হীরার খনির মজুর হয়ে কানা করি নাই। ও ভাই রে ও ভাই, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। আমি কতই রঙ্গ দেখি দুনিয়ায়। হীরক রাজ্যে অন্যান্য অতিথিদের সঙ্গে গোপী বাঘার অভ্যর্থনা হলো অত্যন্ত সমাদরের সঙ্গে। হাতির পিঠে চেপে তারা হীরক রাজ্যে প্রবেশ করল। রাজসভায় হীরকরাজ প্রত্যেক সভাগণকে হীরের আংটি উপহার দিলেন। রাজার আদেশ এবং সভাকবির অনুরোধে তাদের গান গাইতে হলো রাজ দরবারে। আর সেই গানের মধ্যে দিয়ে তারা প্রকাশ করল হীরক রাজের প্রতি তাদের আনুগত্য। একবার শুনেই দেখা যাক না সেই গানখানা কেমন। এসে হীরক দেশে দেখি হীরের চমক, এত খাতির পেয়ে দেখে রাজার ঝমক। মোদের মন ভরে গেছে খুশিতে, মোদের মন ভরে গেছে খুশিতে। মোরা সেই কথা জানাই। রাজা এতই রসিক, রাজা এতই দরাজ, রাজা এতই মিশুক, এত চিকন মেজাজ। মোদের প্রাণ ভরে গেছে তাই, মোদের প্রাণ ভরে গেছে তাই। মোরা সেই কথা জানাই। বলো হীরক রাজার জয়, বলো এমন রাজা কজন রাজা হয়। কত দেশে দেশে ঘুরে শেষে মন বলে হীরকে এসে। দেশে দেশে ঘুরে শেষে মন বলে হীরকে এসে। এমন রাজা কোনো দেশে নাই, বলে এমন রাজা কোনো দেশে নাই। মোরা সেই কথা জানাই মোদের গানে, মোরা সেই কথা জানাই মোদের গানে, মোরা সেই কথা জানাই।
রাজ্যে প্রবেশের আগেই গোপীবাঘার পরিচয় ঘটে উদয়ন পণ্ডিতের সঙ্গে। তার থেকেই তারা এই রাজ্যের নিয়ম রীতি, রাজার চরিত্র এবং তৎকালীন পরিস্থিতির সমস্ত খবর পায়। বলা ভালো, উদয়ন পণ্ডিতের উপদেশ মতোই তারা পরবর্তী কার্যকলাপ নির্ধারণ করতে থাকে। গোপীবাঘার রাজার কাছে হীরের খনি দেখার আবদার জানালে রাজা স্বয়ং তাদের হীরের খনি পরিদর্শন করান। এই রাজপ্রাসাদে আরেকটি বিশেষ জায়গা ছিল, যন্তর মন্তর ঘর। বিজ্ঞানীর সহযোগিতায় রাজা রাজ্যের সকলকে সেই ঘরে ঢুকিয়ে বশ করে ফেলত। পণ্ডিতের বুদ্ধির জোরে, গোপীবাঘার সাহায্যে এই ভয়ঙ্কর সংকট থেকে রাজ্যবাসী ঠিক কিভাবে মুক্তি পেল এবং গোপীবাঘার গান বাজনাও গোটা পরিস্থিতিকে কেমন করে সামাল দিল, এবার সেটাই দেখার পালা। নহি যন্ত্র নহি যন্ত্র নহি যন্ত্র আমি প্রাণী, আমি জানি আমি জানি আমি জানি আমি জানি আমি জানি হীরক রাজার শয়তানি, জানি জানি হীরক রাজার শয়তানি, জানি জানি এইবারে রাজা শোনো, যেন নিস্তার নেই কোনো। এইবারে রাজা শোনো, যেন নিস্তার নেই কোনো। এসেছে তোমার জম, তুমি রাজা অক্ষম। এসেছে তোমার জম, তুমি রাজা অক্ষম। মরণের দিন তুমি বলো, রাজা ধিক ধিক ধিক, রাজা ধিক ধিক ধিক, রাজা ধিক ধিক ধিক, রাজা ধিক, রাজা ধিক, রাজা ধিক। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। 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 কেমন লাগলো আমাদের নিবেদন? যারা অংশগ্রহণ করলে এই অনুষ্ঠানটায় পুরোটায়, প্লিজ একবার মঞ্চে। আমাদের গান সহ মিউজিশিয়ান প্রত্যেককে আমি মঞ্চের সামনে দিকে আসতে বলবো, এবং যারা নৃত্যে ছিলে সঙ্গে অবশ্যই গোপীবাঘা, সবাই একসঙ্গে। পৃথা,
লাগছে অনুষ্ঠান আমাদের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।
সৃজনী কলাচক্রের পরিবেশনায় শ্রদ্ধেয় সত্যজিৎ রায়ের স্মরণে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। ভালো থাকুন, সুস্থ মন নিয়ে সুস্থ শরীরে আনন্দে থাকুন। শুভেচ্ছান্তে চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জির আন্তরিক নিবেদন।